Call Rashid. স্বাগত সবাইকে কল রাশেকে। আমি জুয়েল আপনার সঙ্গে। আপনি টিউন করে আছেন ঢাকা FM 90.4, বাংলাদেশের সর্ববৃহৎ FM রেডিও নেটওয়ার্ক। এবং শুক্রবার রাত 9টা মানে আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন কল রাশেক। কল রাশেক নাম্বারটি মনে আছে তো? আরও একবার মনে করিয়ে দিই, 09611444422। একই সঙ্গে দুটি সংবাদ। একটি হচ্ছে যে আজকে আমাদের সঙ্গে জনাব রাশিক রহমান তিনি নেই, তিনি এই মুহূর্তে বিমানে রয়েছেন। আসবার কথা ছিল, ঠিক তিনি মেলাতে পারেননি। ফাইনালি আজকে শোতে তাকে আমরা মিস করব। আরও একটি খুশি সংবাদ আমরা আমাদের মাঝে পেয়েছি। আজকে একজন বিশেষ মানুষ, আমাদের খুবই পছন্দের, বাংলাদেশের সাংবাদিকতার আমি বলবো যে তার হাত ধরে আসলে অনেকেরই আমি বলবো যে তাদের পথ চলা শুরু হয়েছে, ক্যারিয়ার শুরু হয়েছে। এই মানুষটি আজকে আমাদের সঙ্গে রয়েছেন, জনাব ইশতিয়াক রেজা, পরিচালক, বার্তা 71 টেলিভিশন। সালাম এবং স্বাগত ঢাকা এফএম স্টুডিওতে। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আমি আছি ভালো, এবং এই মুহূর্তে মনে হচ্ছে আরো বেশি ভালো, ঢাকা এফএম আসতে পেরেছি। জি, সত্যি খুব ভালো লাগছে। ঢাকা এফএম এর আগে এসেছেন, কিন্তু স্টুডিওতে এসে কথা হয়নি, এবং এই অনুষ্ঠানের উপলক্ষ করে এসেছেন। আর জনাব রাশিক রহমান থাকলে ব্যাপারটা আরো বেশি জমতো। হ্যাঁ, রাশেক থাকলে জিনিসটা আরো বেশ জমজমাট হতো। আমরা চেষ্টা করব সেভাবেই জমজমাট করে তুলতে। এবং গত এপিসোডে আমরা যেটা করেছি যে পুরো অনুষ্ঠান তার সঙ্গে আমরা ফোনেই চালিয়েছি, এবং আমার মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা একটা শো পুরাটাই মানে একেবারে তাকে লাইভে রেখে আমরা শোটা করেছি। তো আজকে সেটা সুযোগ নেই, কারণ আমি যতদূর জানি তিনি এই মুহূর্তে বিমানে রয়েছেন, কাসাব্লাঙ্কা থেকে রওনা দিয়েছেন দুবাইয়ের উদ্দেশ্যে। জি, তো আশা করছি আগামী এপিসোডে আমরা তাকে পেয়ে যাব। এই অনুষ্ঠানটি আপনি শুনেছেন, কি মনে হয়েছে একটু শুনতে চাই। আমি বলবো এটা অত্যন্ত একটা সৃজনশীল অনুষ্ঠান। আমি অনুষ্ঠানটা শুনেছি, এবং এখানে যে মানুষ তাদের নানা প্রয়োজনের কথা, তাদের চাহিদার কথা বলছে, এবং তাৎক্ষণিকভাবে একটা সমাধানের চেষ্টা হচ্ছে। কখনো কখনো তাৎক্ষণিকভাবে না পারলে পরবর্তীতে সেই সমস্যা ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমার কাছে মনে হয়েছে এটা বাংলাদেশের মানুষের জন্য করতে পারার একটা অসাধারণ অনুষ্ঠান এটি। এখানে ইনোভেশন আছে। আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান আরও বেশি শ্রোতাদের সাথে ঢাকা এফএমকে তো সংযুক্ত করছেই, কিন্তু তার চেয়ে বেশি যেটি করছে সেটি হলো আমাদের সমাজের অনেক কিন্তু তুলে আনা সম্ভব হচ্ছে। অনেক ধরনের সমস্যা, মানুষের চাওয়ার কথা, প্রত্যাশার কথা, এগুলো তুলে আসা সম্ভব হচ্ছে। এবং জনাব রাশিক রহমান তো ইতিমধ্যেই তরুণদের আইকনে পরিণত হয়েছেন, খুবই জনপ্রিয়, এবং একজন রাজনীতিবিদ এইভাবে একটি অনুষ্ঠানে লাইভ থাকা আমাদেরও এটা আমাদের অত্যন্ত আমরা আনন্দিত। আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনীতির যে আমাদের যে সাধারণ চরিত্র আছে, যে মাঠে ময়দানে মিছিল করা কিংবা জনসমাবেশ করা, তার চাইতে যে অন্য কিছু করা যায়, রাশেক তার একটা বড় উদাহরণ। তিনি এফএম এর এই প্রোগ্রামটা করছেন ঢাকা এফএম এর সাথে, আবার কিন্তু তিনি এলাকায়ও নানা ধরনের কর্মকাণ্ড করছেন। তিনি টকশোতে খুবই জনপ্রিয় মুখ, এবং তিনি কথা বলেন কিন্তু অত্যন্ত তথ্য সহকারে, এবং তার পড়াশোনা আছে। এবং আরেকটা বিষয়, জনগণের জন্য কিছু করতে পারা। রাজনীতি মানেই তো মানুষকে নিয়ে আসলে কিছু করা, মানুষের জন্য করা। সেইটির একটা সত্যিকারের আমি বলবো যে রিফ্লেকশন রাশেকের ভিতরে আছে। আর আপনি যথার্থই বলেছেন, রাশেক তরুণদের এই মুহূর্তে আইকন। তার ভয়েস সুন্দর, কথা বলে চমৎকার, এবং তার কিছু করার চেষ্টা, সেটি আসলে তরুণদের কাছে তাকে জনপ্রিয় সেটা। এবং তিনি কখনো মিথ্যে আশ্বাস দেন না। আমার এই কয়েকদিনের এই কয়েকটি এপিসোডের এক্সপেরিয়েন্স, এবং আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমরা প্রত্যেক এপিসোডে আমাদের যেসব কলার থাকেন, আমাদের বন্ধুরা, তাদের সমস্যা আমরা চেষ্টা করেছি যতটুকু তাদেরকে একটা সাপোর্ট দেওয়ার। আশা করছি এটা চলতেই থাকবে। তো আজও আমরা চেষ্টা করব আমাদের বন্ধুদের কলগুলো রিসিভ করতে। তো ভাববার কোনো কারণ নেই যে আজকে জনাব রাশেক রহমান নেই বলে আমরা ফোন কল রিসিভ করবো না। আমাদেরকে ফোন করুন সে একই নাম্বারে 096114422, এই নাম্বার 09611444222। আর জয়েন করুন আমাদের ফ্যান পেজে facebook.com/iloveDhakaFM, এটা ইউআরএল। এছাড়াও ঢাকা FM 90.4 লিখলে আমাদের অফিসিয়াল পেজটি পেয়ে যাবেন। ঢাকা স্পেস FM এবং স্পেস দিয়ে 90.4 লিখবেন, কারণ বুঝতে পারছেন একটি জনপ্রিয় রেডিও স্টেশনের অনেকগুলি ফেক অ্যাকাউন্ট রয়েছে, এবং আপনি কোনটাতে যাবেন সেটা কিন্তু আমরা খুঁজে পাবো না আপনাকে। সো আপনাকে যেন খুঁজে পাই, জন্য আমাদের যে অরিজিনাল পেজ সেখানে আসবেন। আজকে অতিথি যিনি জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, তার ছবি আমরা এখানে পোস্ট করেছি।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়েও পড়াচ্ছেন। একটু শুনে আসি, বোধহয় এটা আমার আসলে জানা ছিল না। একটু শুনি যে কতদিন ধরে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই প্রায় 4-5 বছর ধরে। এর আগে আমি পড়িয়েছি এশিয়া আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পরবর্তীতে এটা পর্যন্ত আমি জানতাম। তারপরে ড্যাফোডিলে, আর ঢাকা ইউনিভার্সিটির দুটো ডিপার্টমেন্টে, একটি হলো টেলিভিশন অ্যান্ড ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ডিপার্টমেন্ট, জি। আর হলো জার্নালিজম, যেখানে আমি নিজে পড়াশোনা করেছি এক সময়। আচ্ছা আচ্ছা। সেখানে পড়াচ্ছি। আর এখানে এই সেমিস্টারে টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্ট আমি আছি, গত 2টি সেমিস্টার ধরে আছি। আমার পড়াশোনাও কিন্তু আমি প্রথমে ইন্টারমিডিয়েটে সায়েন্স পর্যন্ত পড়ে আমি আর সায়েন্স লাইনে যাইনি। আমি জার্নালিজম করার জন্যই আমি সাংবাদিকতা বিভাগে ভর্তি হই। এর কারণ ছিল আমি কিন্তু স্কুল থেকে, স্কুল এবং কলেজের বার্ষিকীর সম্পাদনা করতাম, সেটা ধরে আচ্ছা। সেই ধরেই আসা। মানে ছেলেবেলা কিন্তু একটা প্রভাব ফেলে, তাই না? মানে কে কোন পেশাটা বেছে নিবে। একদম, মানে পরিবারের ইচ্ছা ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া, কিন্তু আমি কিন্তু শেষ পর্যন্ত আপনাদের সময়ও ছিল এবং আমাদের সময় তো ছিলই। তবে এখনকার বাবা মায়েরা বোধহয় একটু অনেক লিবারেল শিখেছে, যে ছেলেমেয়েরা যেটা চাইছে সেটা তারা করতে দিচ্ছে। এটা খুবই ভালো খবর। আমাদের সময় যেমন একটু গান শেখা, একটু ছবি আঁকা, কোথাও শিখতে যাওয়া, এটা একটু টাফ ছিল, অনেক জোর করেই এক প্রকার রাজি করানো হতো। কিন্তু এখনকার বাবা মায়েরা নিজেরাই সন্তানদেরকে বলা হয় তোমার কি চয়েস, তুমি কোন দিকে যেতে চাও। রাইট। ক্রিকেটার হতে চাইলে তাদেরকে ক্রিকেট কোচিং এ, আসলে তার চাওয়াটাকে গুরুত্ব দেওয়া, কারণ ওখানেই তো তার আগ্রহটা। নিশ্চয়ই। আমরা ফোন কলে যাব, আমরা কিছু SMS পড়ে ফেলি। মঈন আলী সিলেট থেকে, তিনি আচ্ছা আপনার পড়ালেখা নিয়ে আপনি একটা সমস্যার কথা জানিয়েছেন, আমরা চেষ্টা করব। রংপুরের বন্ধু একজনকে বোধহয় আমরা পেয়ে গেছি, আমরা দেখি ফোনে তাকে পেয়ে যাই কিনা। কে রয়েছেন? হ্যালো, কে রয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে? আমি রংপুর থেকে শারমিন বলতেছি। আচ্ছা শারমিন, এর আগে কি কখনো আপনার সঙ্গে আমাদের কথা হয়েছে? না, কথা হয় নাই। আমি ফোনে গত সপ্তাহে ট্রাই করছিলাম, কিন্তু আমি রং ভাবে ট্রাই করছি, এজন্য সংযোগ আপনাদের এখানে পাই নাই। ওকে, আপনি খুবই ভাগ্যবতী, বিকজ আজকের অনুষ্ঠানের প্রথম কলটি আপনি পেয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, আপনি কথা বলুন। হ্যালো। হ্যাঁ জি, আমি শুনছি, আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ভালো আছেন? আমি ভালো আছি। আসলে আমি এটা শুনছিলাম গত সপ্তাহে, আগের সপ্তাহে শুনছি যে, তারপর একটা আশ্বাস পাইছি যে এখানে ফোন করলে হয়তো আমিও কিছু একটা পাবো। গত সপ্তাহে ট্রাই করছি, কিন্তু ভালোভাবে ট্রাই করতে পাইনি। আজ ট্রাই করে আসলে আপনি কি পেতে চান? মানে এখন আমার সমস্যাগুলো আপনাকে বলবো, তাহলে তো আপনি বুঝতে পারবেন, তাই না? নিশ্চয়ই। মানে আমি হলো এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, গতকাল আমার রেজাল্ট বের হয়েছে। আমি 4.27 পাইছি, কিন্তু যেটাই পাই না কেন, কিন্তু পড়ালেখা করার আছে, কিন্তু এখন তো আমার পড়ালেখাটা হচ্ছে না। কেন? মানে আমি বিস্তারিত বলতে গেলে ক্লাস 1 থেকে 3 পর্যন্ত ব্র্যাকে পড়ছি, তারপর 4, 5 পড়ছি একটা আমাদের এখানে প্রাইমারি স্কুলে, ওখানে পড়ার পরে আমি 5-এ ভর্তি পাইছিলাম। তারপরে 6, 7, 8 পর্যন্ত পড়লাম, হলো আপনার মানে ওইভাবে উপবৃত্ত পাইছি, বৃত্তি পাইছি, ওই টাকা দিয়ে খরচ মানে হয়ে গেছে। তারপরে এইটা আবার A+ পাইছি, 9, 10 আবার কোন রকমের বাসায় 2টা বাচ্চাকে পড়াইছে, এভাবে চলছে। কিন্তু এখন তো কলেজে ভর্তি হব, কলেজের যাতায়াত খরচ অনেক, ওটা তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আপনার পরিবার কি আপনাকে সাপোর্ট করতে পারছে না? মানে আমার পরিবার তো, আমার বাবা তো রিক্সা চালাচ্ছে, উনি পাচ্ছে না, উনি সাপোর্ট করতে পারছে না আর কি। না, আপনি পড়ালেখা বন্ধ করবেন না, নিশ্চয়ই আপনার একটা উপায় হবে। রাশেকও ফিরে আসছেন এবং আপনার নাম্বার যেহেতু আমাদের কাছে থাকলো, আমরা আপনার জন্য কি করতে পারি নিশ্চয়ই আমরা দেখব। কিন্তু আপনার জন্য জেদ থাকে যে আপনি পড়াশোনা করবেন। হ্যাঁ, তা তো অবশ্যই আছে, এই কারণে আপনাদের ওখানে দিছি যে এসএসসি পরীক্ষা। হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। মানে এসএসসি পরীক্ষা তো দিলাম, এখন যদি অনেকে তো বলে যে কোনো যোগ্যতাই নাই, এখন এই যোগ্যতা না করিয়া যদি এখন কেউ আমাকে কোনো কাজ না দেয়, তাহলে তো আমি কোনো কাজই করতে পারবো না, ইন্টার পর্যন্ত পাস করতে পারবো, তাহলে কোনো কিছু দিয়ে আমার হবে না। না, এই মুহূর্তে আপনার জন্য কাজ করাটা কঠিন, আপনি বরং পড়ালেখার চেষ্টাই করেন, নিশ্চয়ই সমাজের কেউ না কেউ আপনার জন্য এগিয়ে আসবেন।
কেউ তো এভাবে ইয়া করতেছে না। আর কারণ এর আগে আপনি কল রাশিকে ফোন করেননি শারমিন, যেহেতু আপনি কল রাশিকে ফোন করেছেন এবং আমাদের আশেক নিজেও কিন্তু রংপুরের মানুষ। হ্যাঁ, এবং যেহেতু আজকে রেজা ভাই এখানে রয়েছেন এবং রেজা ভাই যখন আপনাকে বলছেন যে নিশ্চয়ই কেউ না কেউ এগিয়ে আসবেন, আমরা হয়তো বা কিছুক্ষণের মধ্যে এমন একটা SMS পাবো যিনি আপনার জন্য এগিয়ে আসবেন। আপনি ভালো থাকুন শারমিন, ভেঙে পড়বার কিচ্ছু নেই। আর 4.27 পেলে যে আপনার ক্যারিয়ার শেষ, আপনার জীবন শেষ, সেটা ভাববার কোনো কারণ নেই। ঠিক আছে, ভালো থাকবেন। জি, আচ্ছা। জিপিএ 5 নিয়ে যে এই বিষয়টি রয়েছে যে জিপিএ 5 না পেলে জীবনটাই বৃথা, এই বিষয়ে আপনি কি জিপিএ বলবেন? 5 এখন আমাদের এসএসসি এবং এইচএসসি তে স্বপ্ন এবং দুঃস্বপ্ন দুটোরই নাম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এবং পেলে সবাই খুব খুশি, না পেলে মনে হচ্ছে জীবন বরবাদ। আবার জিপিএ 5 পেয়েও অনেকে ভর্তি হতে পারছে না ভালো জি। কলেজে, ভালো ইউনিভার্সিটিতে। এবং জিপিএ 5 পাওয়াদেরকে নিয়ে নানা ধরনের সমাজে ট্রলও হচ্ছে। জি। কিন্তু আসল কথা হলো যে আমি আমার জ্ঞানের গভীরতা কতটুকু, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফলে দেখেন ইউনিভার্সিটিতে প্রচুর, আমি যেহেতু নিজে পড়াই আমি জানি, রিটেনে দেখা গেছে অনেক সাধারণ ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করেছে যাদের হয়তো জিপিএ 5 নম্বর নেই। আবার জিপিএ 5 বলার অনেক সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারেনি। জি। আমার কাছে মনে হয় যে আমাদের জাতিগতভাবে আমরা এখান থেকে একটা ভালো রেজাল্ট সবাই প্রত্যাশা করে, নিশ্চয়ই। এবং সব ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করবে এটা তাদের প্রত্যাশা থাকে, কিন্তু সবার পক্ষে তো সম্ভব হয় না। কিন্তু জীবন এখানেই থেমে যায় না, আসলে জীবনের পথটা অনেক বড়। সেখানে একটা জিপিএ 5 না পাওয়া নিশ্চয়ই এই পথকে আটকে দেয় না। তার সামনে এগিয়ে যাওয়ার অনেক রকমের কোয়ালিটি থাকে, অনেক ধরনের পথ থাকে, সেই পথ ধরে তাকে এগোতে হয়। শারমিন আমার বিশ্বাস অপেক্ষায় থাকবে, যেহেতু সে দুদিন মানে গত এপিসোড থেকে চেষ্টা করছে তার সমস্যাগুলি বলবার জন্য। আজকে আমরা শুনলাম ওর কথা, আশা করছি আমরা নিশ্চয়ই ওর জন্য এগিয়ে আসবো এবং আমাদের সঙ্গে সঙ্গে কেউ না কেউ আমাদেরকে মানে বরাবরই যেটা হয়েছে, আমরা সুরমান আলী ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা তাকে যখন তার কথা শুনেছি এগিয়ে এসেছেন। আমার বিশ্বাস যে অনুষ্ঠান শেষেও হয়তো অনেকে যোগাযোগ করবে। নিশ্চয়ই আমরা সেটাই চাই এবং হয়তোবা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর আমরা তো রয়েছি শারমিন, মন খারাপের কিছু নেই, স্বপ্ন এখানে থেমে গেল। একটা চাকরি কাজ খুঁজবার জন্য যে ওর মধ্যে একটা তাড়না দেখলাম, সেটাও কিছু নেই। এবং তার পড়ালেখার কথা আগ্রহ আছে, জি। ভেঙে পড়ার কিছু নেই। আর একটি ব্যাপার একই সঙ্গে বলে রাখি, খুবই দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই ফলাফল প্রকাশের পরেই ফেনীতে দুজন ছাত্রী, তারপরে অন্য কোথায় যেন উত্তরবঙ্গে একজন, সব মিলে 3-4 জন বোধহয় আত্মহত্যা করেছে। খুবই দুঃখজনক। এটা হলে কি অভিভাবকদের দিক থেকে একটা চাপ এবং সমাজের দিক থেকে একটা চাপ যে জিপিএ 5 পায়নি মানে জীবন বোধহয় ব্যর্থ হয়ে গেল, কিংবা একবার ফেল করেছে মানে জীবন থেমে গেল। আসলে আমাদের ভাবনা চিন্তার পরিবর্তন হওয়া দরকার। একটা ছেলে বা মেয়ে কিন্তু সে তার মতন চেষ্টা করে, হয়তো অনেক সময় সফল হয়, অনেক সময় হয় না। সুতরাং তাকে উৎসাহ দেওয়াটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে একবার না পারিলে দেখো শতবার, ছোটবেলায় আমরা পড়েছি, তাকে আরেকবার চেষ্টা করতে দিতে হবে, অথবা ভাবতে হবে যে কোথায় তার আসলে অ্যাডভান্টেজটা আছে। আমরা মনে করি শুধু পড়ালেখাই বোধহয় জীবন, কিন্তু কেউ কেউ আছে হয়তো পড়ালেখার বাইরেও জীবন আছে। আমরা 3 ইডিয়টস ছবিটার কথা দেখেছি যে শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ার কয়জন হয়েছে, অন্যদিকে চলে গেছে। সেটাই আসলে এই যে ধারণাটা যে একটা রেজাল্টই একটা জীবন, সেটা না। এবং আজকে যারা এসএসসি পাশ করেছে, যাদের একটু একটু মন খারাপ, তারা একটা সময় গিয়ে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, তাদের এই দিনটার জন্য খুবই হাসি পাবে। আবার খুব অধ্যবসায়ের, দেখেন আপনি আরেকজন মা দেখলাম ছেলের সাথে পরীক্ষা দিয়ে পাশ করেছে। অসাধারণ আলোচিত একটি ঘটনা ছিল যখন তারা পরীক্ষা দেবার আগে ছিল এবং রেজাল্টের পর সবার কিন্তু আগ্রহ ছিল, যাক আমরা খবরটা পেয়েছি যে মা ছেলে দুজন, একজন অন্যজনকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন এবং ছেলের চেয়ে মা ভালো করেছেন। হ্যাঁ, মা ভালো করেছেন। এটাও কিন্তু হতে পারে আরো একটি উদাহরণ যে কখনো মানে জীবন, দেখেন উনি অধ্যবসায় করে সন্তানের জন্ম দিয়ে সন্তান বড় করে তারপরে তিনি আবার এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং একই সঙ্গে সন্তানের সঙ্গে। তো উনি যদি ভাবতেন যে আমার জীবন শেষ, তাহলে তো উনি নিশ্চয়ই পেতেন না। তো এটাই আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর আমার একটা ঘটনা বলতে পারি, আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, ঢাকা ইউনিভার্সিটিতে, সেই 1983 সালে 84 সালে, তখন আমাদের সাথে একজন ভর্তি হয়েছিলেন যার বয়স সেই সময় 62 বছর ছিল। আচ্ছা। তিনি পড়ালেখা করতে পারেননি, মেট্রিক পর্যন্ত পড়ে, কিন্তু ইন্টারমিডিয়েটের পরে তিনি চাকরি থেকে অবসর নিয়ে ইন্টারমিডিয়েট দিয়ে তিনি আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। ওই আগ্রহটা তার মধ্যে ছিল, শিক্ষা অর্জন। সেটাই আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে SMS করছেন। SMS পাঠানো একটা জিনিস ভালো, যেটা যে আপনার সমস্যাগুলি আমরা একটু পড়ে বিস্তারিত বুঝতে পারি, ডিটেইল জানা যায়। হ্যাঁ, আর কল করলে তো আপনার কলটি আমরা রিসিভ করব, দেন শুনবো। তো যারা কল করে আমাদেরকে লাইনটা পাচ্ছেন না, কারণ এই অনুষ্ঠানে অনেক বন্ধুরাই ফোন করছেন সারা দেশ থেকে,
তারা আমাদেরকে প্রয়োজনে SMS এ আপনার সমস্যা এবং আপনার নাম্বার লিখে পাঠাতে পারেন। নাম্বারটি হচ্ছে 16260। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। চলছে কল রাশেক, শুধুমাত্র বাংলাদেশের সর্ববৃহৎ FM রেডিও নেটওয়ার্ক ঢাকা FM 90.4-এ। আজকে আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা, যিনি 71 টেলিভিশনে পরিচালক, বার্তা বিভাগে কর্মরত রয়েছেন। সঙ্গে থাকুন। লেখা অল ইউ ক্যান ইট বাফে, কিন্তু খাওয়ার সময় বলে আধা ঘন্টায় খেতে হবে। বললো যতবার ইচ্ছে টিকিট দিয়ে গেম খেলতে পারবো, কিন্তু খেলতে গিয়ে বলে ম্যাক্সিমাম 2 বার সম্ভব। অফারে লেখা 20% ডিসকাউন্ট অন ক্লোথস, ভিতরে গিয়ে দেখি শুধুমাত্র সুইমওয়্যারে। এইসব অফার বাদ দিন, এখন ব্যবহার করুন আম্বার আইটি ইন্টারনেট, অপটিক্যাল ফাইবার ইন্টারনেট কানেক্টিভিটি ফর হোম অ্যান্ড স্মল অফিসেস উইথ রিয়েল আইপি অ্যান্ড নো ফেয়ার ইউজেজ পলিসি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd। 34 এবং 54 সেরা অফার তোমার জন্য। এখন তোমার বাংলালিংক নম্বরে মাত্র 34 এবং 54 টাকা রিচার্জ করলেই 100% বোনাস। বিস্তারিত জানতে ভিজিট করো banglalink.net। বাংলালিংক। বন্ধুরা আড্ডায়, হাসি গান ঠাট্টায়, অফিসের কাজে, টিফিনের মাঝে, চায়ের সকালে, নাস্তার বিকেলে, মজাদার কিছু চাই, সঙ্গী একটা। আনন্দ আড্ডাকে আরো জমাতে এলো ড্যান কেকের ড্রাই কেক। ড্যান কেক, দ্য ফাইন আর্ট অফ বেকিং। আমাদের সুরক্ষা চাই, সবার আগে নিজেদের সুরক্ষা চাই, আগামীর প্রয়োজনে সুরক্ষা চাই, নিজেদের প্রয়োজনে সুরক্ষা চাই। দেশের উন্নতির চাকা ঘোরাচ্ছে শ্রমিকেরা, আর তাদেরকে আরো বেশি সুরক্ষিত রাখতে তাদের সুবিধা অসুবিধা এবং চা পাওয়া নিয়ে ঢাকা FM এর নতুন আয়োজন আইএলও প্রেজেন্স সুদিন সন্নিকটে শুনতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার ঠিক রাত 10টায় শুধুমাত্র ঢাকা FM 90.4-এ। শ্রমিক মালিক সরকার, আমরা এক পরিবার, সবার জন্যই আজ ভালো থাকা খুব দরকার। আমার ভালা ভোলা বন্ধু বোঝে না কোনো রঙ ঢং রে, খালি চোরা চোখে চায়, কি চায় যে বোঝা যায়, সহজ কথা কইতে সাজে সব রে, আমার আলা ভোলা। আলা ভোলা বেবে। জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো সেলিব্রেট করতে বাধা কোথায় আর? কালার্স কোলা, কালার ইউর লাইফ। আগে যা হয়নি এবারে তা হোক, 1 বছরের জন্য স্বাধীন ফেসবুক পূরণ হবে যেখানে আছে গ্যাপ, 1 বছরের জন্য স্বাধীন হোয়াটসঅ্যাপ, বছর জুড়ে চলবে খালি ইচ্ছে মতো পার্ট। বাংলালিংক মানে বেস্ট সোশ্যাল নেটওয়ার্ক। এখন বাংলালিংকের নতুন সংযোগে 44 অথবা 48 টাকা রিচার্জে 1 বছরের জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইমো ফ্রি। এছাড়াও আছে অ্যামেজিং সব অফার। বিস্তারিত জানতে ভিজিট করো www.banglalink.net। এই কত বছর হলো রে? 6 বছর। সে কি 6 বছরই এত বড়? বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। মাত্র 6 বছরেই টেকনাফ থেকে তেতুলিয়া জয় করে নিল ঢাকা FM 90.4। আমি তো গেম খেলি, মোবাইলটা দাও না। এই কি করিস সারাদিন তুই? ঢাকা ফেমের মতো হতে পারিস না? দেখ না 6 বছরেই কত বড় হয়ে গেছে। ইয়েস বাংলাদেশ, ঢাকা FM এর নেটওয়ার্ক কভারেজ এখন এত বড় যে প্যাক করা যাবে না। সমগ্র বাংলাদেশ 90.4। ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ। কল রাশেক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের অভিলাষ, অভিপ্রায়, আশা, আকাঙ্ক্ষা, সমস্যার কথা তুলে ধরতে পারবে এবং আমাদের প্রয়াস থাকবে একই সাথে মোকাবেলা করার মধ্য দিয়ে একটি সমাধানের দিকে এগিয়ে যাওয়া। টেলিফোন হাতে নিন and then call রাশেক। কল করুন 09611444222। ঢাকা FM 90.4।
ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ। প্রজন্মের সমস্যার কথা জানতে চাই, শুনতে চাই। কল রাশেক প্রতি শুক্রবার রাত 9টায় শুধুমাত্র ঢাকা FM 90.4-এ। কল রাশিক। আপনি শুনছেন ঢাকা FM 90.4, বাংলাদেশের সর্ববৃহৎ FM রেডিও নেটওয়ার্ক। আমি জুয়েল আপনার সঙ্গে চলছে কল রাশেক, এবং আজকে আমরা খুবই মিস করছি যার নামে অনুষ্ঠানটি, জনাব রাশেক রহমান। তিনি আমাদের সঙ্গে আজকে নেই। গত এপিসোডে আমরা তাকে ফোনে পেয়েছিলাম, তবে আজকে পাইনি। আগামী পর্ব ইনশাআল্লাহ তিনি আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি রয়েছেন, যিনি ইশতিয়াক রেজা, সৈয়দ ইশতিয়াক রেজা, আমাদের সবার প্রিয় রেজা ভাই, যিনি একাত্তর টেলিভিশনে কর্মরত রয়েছেন পরিচালক বার্তা বিভাগে। রেজা ভাই, কেমন লাগছে? আপনি তো SMS দেখছেন এবং খুব বেশি কল আসছে। সবার এই যে একটা আস্থা এবং এই যে আগ্রহ, বাংলাদেশের মানুষের কিন্তু আমি বলবো দুটো গুণ খুব মানে আলোচিত। একটা হলো যে কোনো কিছুতে সাড়া দেওয়া, এবং আমার কাছে মনে হচ্ছে কল রাশেকে মানুষের অসম্ভব সাড়া আপনারা পাচ্ছেন। এবং আমি অনেকগুলো SMS পড়লাম, অনেক সমস্যা আছে, কিছু কিছু সমস্যা খুবই কঠিন, আবার কিছু কিছু সমস্যা একটু মানবিক উদ্যম নিলেই এটা সম্ভব হয়। এবং বাংলাদেশের সমাজ কিন্তু একটা মানবিক সমাজ, প্রচুর লোক আছে যারা মানুষকে সাহায্য করতে চায়, শুধু যোগাযোগটা করিয়ে দেওয়া, কানেক্টিভিটি। আসলে ওই জায়গাটা পায় না যে বিশ্বস্ত একটি জায়গা যেখান থেকে তারা এটা করতে পারে। তারপর আমার মনে হয় যে যার জায়গা থেকে নিজ নিজ এরিয়াতেও আমরা চাইলে সেটা। এবং এখানে গণমাধ্যমের যে একটা বড় ভূমিকা আছে, ঢাকা FM 90.4, আমি তাদের ধন্যবাদ জানাই যে তারা এমন একটি উদ্যোগ নিয়েছে। একজন গণমাধ্যম কর্মী হিসাবে আপনি আমাদেরকে এটা বলছেন, আমাদের খুব ভালো লাগছে যে, এবং আমরা সবসময় চেষ্টা করেছি যে বিনোদনের বাইরে গিয়েও এমন কিছু করা যেটা একেবারে সবার চেয়ে আলাদা এবং যেটা মানুষের প্রয়োজনে আসে। এবং মাস মিডিয়ার একটা বড় দায়িত্ব হলো ওয়াচডগ রোল, সমাজের প্রতি পর্যবেক্ষণ রাখা। তো ওইটা তো পর্যবেক্ষণ রেখে রেসপন্স করার একটা বড় কাজ হচ্ছে, এবং কিছু কিছু সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। জি জি, এই জন্য তাদেরকে ধন্যবাদ যারা আমাদেরকে এই সাপোর্টটুকু দিয়ে থাকেন। শারমিন নামের যে মেয়েটি অ্যাড্রেস জানতে চাই রংপুর থেকে। আচ্ছা, যিনি আমাদেরকে SMS পাঠিয়েছেন, শারমিনের অ্যাড্রেস আমরা ঠিক এই মুহূর্তে আপনাকে দিতে পারছি না, ওর সঙ্গে আমরা কথা বলে অ্যাড্রেস নেব। তবে আপনার নামের পাশে আপনার ফোন নাম্বারটি দয়া করে পাঠাবেন, যেন আপনাকে আবার ফোন করে আমরা অ্যাড্রেসটি দিতে পারি, এবং কী কারণে প্রয়োজন সেটাও আপনার কাছ থেকে আমরা জানতে চাই। আমি একটা প্রবলেমে রয়েছি নূপুর, আসলে প্রবলেমটা একটু যদি আমাদেরকে দুটি শব্দে দুটি লাইনে লিখে জানান তাহলে আমাদের জন্য সুবিধা হয়, বিকজ SMS থেকেও আমরা ফোন করবার চেষ্টা করছি এবং একই সঙ্গে যারা ফোন করছেন তাদের ফোন কল নেবারও চেষ্টা করছি। আমরা যেন খুব দ্রুত কল দিতে পারি, এই জন্য আমাদের সুবিধার্থে একটু 2 লাইন লিখে জানাবেন। শম্পা একই সমস্যার কথা জানিয়েছে যে তার পারিবারিক অবস্থা সচ্ছল নয়, যার কারণে অনার্স সেকেন্ড ইয়ারে এই মুহূর্তে পড়ছে। একটু সন্দিহান যে পড়ালেখাটা বোধহয় এখানেই থেমে যাবে অনার্স সেকেন্ড ইয়ারে। এটা ওর জন্য আমার মনে হয় খুবই দুঃখজনক, এই পর্যায়ে এসে থেমে যাওয়াটা। জি, নিশ্চয়ই কেউ না কেউ এখানে আপনারা নিশ্চয়ই তার নাম্বার পাবেন, এবং আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা শুনছেন তাদের মধ্য থেকে কেউ না কেউ নিশ্চয়ই যোগাযোগ করবে। এবং তিনি সম্ভবত ঢাকাতে লালমনিরহাট, বেশ প্রান্তিক এলাকা। আচ্ছা, আর একটা ব্যাপার যে যদি সত্যি কেউ আমরা খুঁজে না পাই, এমন তো হতেই পারে। আমি জানি, বিশ্বাস করে হবে না, কিন্তু ধরুন এই অনুষ্ঠানটির আগে শম্পাকে এখানে থেমে যেত, যদি এমন কিছু না হতো শম্পা কিভাবে এগিয়ে যেত? আমার মনে হয় শম্পার থেমে যাওয়ার একটা অবস্থা হয়েছে, একটা কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে, কিন্তু আমি মনে করছি যে শম্পা এই স্কোপটা নিয়েছে কল রাশেকের, কিন্তু নিশ্চয়ই তিনি থেমে যেতেন না, তিনি নিশ্চয়ই এগিয়ে যাওয়ারই চেষ্টা করতেন। পরিস্থিতি মানুষের সামনে আসে, সেগুলো মোকাবেলা করতে হয়, মানুষকেই করতে হয়। এবং আমরা বিশ্বাস করি ঢাকা FM এর যারা শ্রোতা রয়েছেন তারা মানসিক দিক দিয়ে অত্যন্ত সাহসী এবং দুর্বল নয়। ওকে, আমাদের সঙ্গে ফোনে আরো একজন বন্ধু, দরিদ্র মানুষের সবচেয়ে বড় পুঁজি হলো সাহস। ইনশাআল্লাহ আমরা সবাই পারবো সেটা একসঙ্গে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, জি, কে বলছেন আপু, কোথা থেকে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাদিয়া বলছি, আচ্ছা, ভোলা থেকে, বাট আমি এখন ঢাকা থেকে বলতেছি, আর আমার গ্রামের বাড়ি ভোলা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা বলুন। আচ্ছা, আমি মানে রাশেক স্যার, এটা তো রাশেক অনুষ্ঠান, আমাদের রাশেক স্যার যিনি মানুষের সাথে ফ্রেন্ডলি, যার সাথে কথা, মানে এটা প্ল্যাটফর্ম মানুষের দুঃখের কথা বলার। তো আজকে যেহেতু উনি নাই, তাই আমি কি আমার প্রবলেমের কথা বলতে পারি? আপনার SMS টা আমি দেখতে পাচ্ছি, সেখানে আপনি স্পষ্ট লিখেছেন যে
উনি নেই তাতে কি হয়েছে, আজকে যিনি অতিথি রয়েছেন তার কাছেও আমি এটা বলতে চাই। এটা আপনি লিখেছেন না? শুনতে চাই, বলুন। এটা লিখেছেন তো সাদিয়া? হ্যাঁ, আচ্ছা, যেহেতু লিখেছেন বলে ফেলুন, কোনো সমস্যা নাই। এবং আমরাও যথেষ্ট ফ্রেন্ডলি, কিন্তু আপনি কেন জানি বিশ্বাস করতে পারছেন না। আমরাও ফ্রেন্ডলি, আপনি বলে ফেলুন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আসলে আমি তো রাশিক স্যারের একটা প্রোগ্রাম শুনছি, যে প্রোগ্রামটা শুনে আমার কাছে সত্যি মনে হচ্ছিল যে উনি ওনার কাছেই সব প্রবলেম বলা যায়, মানুষের যে প্রবলেম, সমাজের প্রবলেম, উনি এমন একজন মানুষ যে ওনার কাছে শুধু এই প্রবলেমের কথা বলা যায়। আর তাই আজকে যেহেতু আপনি অতিথি, আমি মনে করবো যে আপনার কাছেও বলা যায়। নিশ্চয়ই, আমি শুনতে চাচ্ছি, যদি আপনার বলতে অসুবিধা না হয়। হ্যাঁ, আসলে আমি যে মানে আমি ভোলা থেকে বলছি, আমি এরকম একটা গ্রামে থাকতাম, যে গ্রামে এখনো আমার বাবা মা আছে। আর সেখানে এরকম অবস্থা যে মেয়েদেরকে বাল্য বিবাহ এখনো দিচ্ছে, এমনকি যৌতুক দিয়ে। আর যাদের বিয়ে হচ্ছে খুব গরিব ফ্যামিলি, যেগুলা জেলে পরিবার বা ছোটখাটো কাজ করে খেতে খামারে, তাদের বিয়ে দিতে হচ্ছে এরকম যৌতুক দিয়ে মেয়েদেরকে। মেয়েরা কি করে, একটু বড় হলে ওদেরকে গার্মেন্টসে ভর্তি করে, আর তারপরে একটু কিছু টাকা আর্ন করে, নিজে কিছু গহনা তৈরি করে, আর বাকি টাকা জমা করে বিয়ে করার জন্য, যে বিয়ে যৌতুক হিসেবে বরকে দিতে হবে, সেই জন্য কিছু টাকা মানে জোগাড় করে তারা নিজেরা। বাবা কিছু টাকা কষ্ট করে জোগাড় করে, এরকম করে অনেক টাকা দিয়ে তারপর মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়। তারপরে অবিবাহিত 14-15 বছর বয়স এই ধরনের মেয়েদেরকে একটা বিয়ে করছে। এরকম এখন পর্যন্ত, এখন ডিজিটাল যুগ, এখন কত কিছু উন্নত, তারপরেও এখনো এইসব কিছু এখনো যাচ্ছে না আমার গ্রাম থেকে। যে তারপরে আরেকটা মস্ত বড় প্রবলেম হয়েছে, যেটা সুদ। মানে এখানে মানুষরা কিছু টাকা হইলে ওরা কি করে, সেই টাকাগুলো যারা একটু প্রবলেমে পড়ে ওদের কাছে সেই টাকাগুলা ওদেরকে দেয়। ওরা প্রবলেমে পড়লে ওদের কাছে যায়, দ্বারস্থ হয়, হইলে ওদেরকে বলে যে আমি টাকা দিতে পারি এক শর্তে, যে যদি 50,000 টাকা নেওয়া হয়, তারপর সেটা 6 মাস পর 1 লাখ দিতে হবে। এত চড়া সুদ, যেটা কখনো কোথাও হয় না, আমার মনে হয় না। তারপরে 1 বছরের জন্য নিলে আরেকটু বেশি, আবার কেউ 6 মাসে নেয় না, কেউ 1 বছরে নেয়, ডাবল নেয়। তারপরে এরকম করে তারপর যারা প্রবলেম পড়ে, যাদের কোনো উপায় নেই, তারা সেগুলো কি করে, প্রবলেমে পড়ে এই টাকাগুলা নিতে হয়। তাদের নিতে হলে তারপর 6 মাস পর যখন দিতে না পারে, তখন আবার পায়ে পড়ে, এসে অনেক বকাটকা করে, বকাঝকা দেওয়ার পরে তাদের পায়ে পড়ে যে প্লিজ আমাদের আর 6 মাস দেন, তারপর আমি সেই 6 মাস পর আমি এই টাকাগুলো পরিশোধ করব। আচ্ছা সাদি, আমরা বুঝতে পারছি মোটামুটি সারা দেশে এইভাবে এই ব্যাপারটি চলে। আসলে এখন বর্তমানে কি অবস্থা, এটা আমরা বুঝতে পারছি কিভাবে টাকাটা আদায় হয় এবং কিভাবে টাকাটা নেওয়া হয়। হ্যাঁ, তারপরে এটা তো হচ্ছে। তারপরে আবার এই যে মদ, তারপরে যে জুয়া, মাদকের একটা সামাজিক সমস্যা। এটা ঠিক আছে, এখনো এত বেশি, সেখানে এত বেশি। তারপরে যে মেয়েদেরকে ইফটিজিং, সেখানে মেম্বার যাদের ছেলে আছে একটা আমাদের গ্রামে, সেখানে ওনার ছেলে সেখানে যে মেয়েটা আছে ওদের মানে ইফটিজিং। আমরা বুঝতে পারছি। আপনি আপনার সমস্যাটা নিয়ে যদি কথা বলতেন। এরকম যে আমি আমার ফ্যামিলিটা একটা মিডিয়াম ফ্যামিলি, যেটা সমাজে সবচেয়ে বেশি কষ্টের একটা স্থান হচ্ছে মিডিয়াম ফ্যামিলি, যাদের কোনো প্রবলেমের কথা কাউকে বলতেও পারে না, আর বা একাও অনেক কিছু প্রবলেম সলভ করতে পারে না, যে বলতে গেলে লজ্জা তাদের। তারপর এই জন্য তারা যে প্রবলেমের কথা কাউকে শেয়ার করতে পারে না। তো আমার ফ্যামিলিটা একটা মিডিয়াম ফ্যামিলি, আর আমার ফ্যামিলিটা একটা এলাকায় মোটামুটি ভালো, সবাই চিনি। আমার বাবা এক সময় জব করতো স্কুলে, একটা বেসরকারি প্রাইমারিতে জব করতো, তারপর সেটা ছেড়ে দিতে, দেওয়ার পর বিজনেস শুরু করতো, বিজনেস করছে, সেটাও খুব অনেক বেশি লস। তারপরে
প্লাস যখন বিএনপি ছিল আমি তখন অনেক ছোট, আমি বড় হয়ে তারপরে শুনছি যে যখন বিএনপি ছিল তখন আমার বাবার অনেকগুলো দোকান ছিল, যে দোকানগুলোতে মানে এরকম। আচ্ছা, আমরা এখনো পর্যন্ত সাদিয়া, আপনি আমার মনে হয় যে আপনি আসলে মূল বিষয়ের কাছে না এসে আপনি আরো অন্যান্য অনেক সমস্যা নিয়ে কথা বলছেন, যেটা সামাজিক সমস্যা এবং যেটা আসলে এই অনুষ্ঠানে এত অল্প সময় 1 ঘন্টা একটা অনুষ্ঠান এত আসলে আমরা শুনতে পারি না। আপনি জাস্ট আপনার সমস্যাটা যদি একটু বলতেন, না হলে আমাদেরকে SMS এ জানাতে পারেন। আমার প্রবলেম এই যে আমার ফ্যামিলিতে আমরা 8 ভাই বোন, যে আমার 4 বোন 4টা বোনকে আমার মা অনেক কষ্ট করে আমার মানে ফ্যামিলি মিডিয়াম যে সবকিছু আছে, কিন্তু এরকম যে সামান্য মানে গ্রামে পর্যন্ত পড়ালেখার পর্যন্ত এরকম সীমাবদ্ধ এর উপরে না। কিন্তু আমার মার একটা উচ্চ আকাঙ্ক্ষা ছিল যে এরকম যে আমার বাবা বলতো, আচ্ছা মানুষ সবাই বলতো আপনার মেয়ে বেশি, আপনার মেয়েদেরকে তাড়াতাড়ি পড়ায়, অল্প কিছু পর বিয়ে দিয়ে দেন এদেরকে। কিন্তু আমার মায়ের একটা স্বপ্ন ছিল। আপনার সমস্যাটা কি আসলে বোঝা যাচ্ছে না, আমরা আসলে বুঝতে পারছি না। আমার মনে হয় যে আপনি অনেক ধরনের আপনি উচ্চাকাঙ্ক্ষা আছে, বোধহয় বাইরে পড়াশোনা করতে চান, এটা আমি বুঝতে পারছি, এলাকার বাইরে গিয়ে। বাইরে পড়াশোনা না, সেটা আপনি আরেকটা ব্যাপার সাদিয়া, এই বাংলাদেশে গ্রামে থেকেও অনেক মেয়ে অনেক উচ্চ পর্যায়ে রয়েছে এবং তারা সফল হয়েছে। বাইরে পড়াশোনার জন্য না, আমার একটু কথা আমি শেষ সংক্ষিপ্ত। আচ্ছা, আমরা আন্তরিকভাবে দুঃখিত সাদিয়া, আপনাকে আমরা অতিরিক্ত সময় দিয়ে ফেলেছি এবং এই অনুষ্ঠানে আসলে আমরা চেষ্টা করি বেশি কল নিতে, যেহেতু 1 ঘন্টার এই অনুষ্ঠান। সাদিয়ার জন্য আমার মনে হয় একটু উৎসাহ প্রয়োজন। আমি প্রথমে উনি যে সমস্যাটার কথা বলেছেন বাল্যবিবাহ, এটার জন্য সরকারের আইন আছে যে নির্ধারিত বয়সের বাইরে ব্যতিক্রম ছাড়া কিভাবে বিয়ে দেওয়া যাবে। গার্মেন্টসের মেয়েদের কথা যেটি বলেছেন, আমি বলবো বাংলাদেশের নারী প্রগতির আলোকবর্তিকাটা কিন্তু পোশাক কর্মীদের হাতেই, তারাই এগিয়ে নিয়ে চলেছে। সুতরাং যে পোশাক কর্মী নিজে আয় করছেন, যার নিজস্ব ক্ষমতায়ন ঘটেছে, তিনি কেন এর মধ্যে জড়িয়ে পড়বেন, আমার মনে হয় যেটা প্রত্যাশিত নয়। আমি প্রচুর গার্মেন্টসের মেয়েকে দেখতে পেরেছি, তারা অত্যন্ত স্বাবলম্বী এবং তারা কিন্তু শহরে এসে কাজ করে নিজের মতন করে নিজের ভাগ্যটা গড়ে তুলেছেন। সুতরাং ভোলা থেকে সাদিয়া কথা বলেছেন, ভোলার মেয়েরা আমরা আশা করব যে তারা যদি তাদের মধ্যে 2-1 যদি এই ধরনের ভাবনা ভেবে থাকেন বাল্যবিবাহের কথা, তারা এটি থেকে সরে আসবেন। ইপটিজিং এর কথা যেটি বলেছেন, সরকারের একদম স্পষ্ট আইন আছে এবং এখন জেলায় জেলায় কমিটি আছে জুয়েল। সুতরাং কেউ না কেউ ওই কমিটিকে জানালে ওই যেখানে যারা বখাটে যারা ইপটিজিং করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব, এবং এখন কিন্তু হট নাম্বারও দেওয়া আছে এবং প্রতিনিয়ত এই ধরনের আমরা দেখতে পাচ্ছি যে প্রতিরোধ কিন্তু সব জায়গাতেই হচ্ছে। এবং এখানে আইনজীবী আছে, এখানে সাংবাদিক আছে, সকলের মিলিত কমিটি আছে। সুতরাং ওই কমিটিকে যদি কোনোভাবে সাদিয়া ব্যক্তিগতভাবে আমাকেও জানাতে পারে, আমি দরকার হয় ওই জেলার কমিটিকে এই বিষয়টা ওই এলাকার কথা বললে আমি জানাতে পারি। অনেক ধন্যবাদ। আমার মনে হয় সাদিয়া আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইশতিয়াক রেজার একটি ফেসবুক প্রোফাইল রয়েছে, আপনি সেখানেও ইনবক্সে আপনার বিস্তারিত জানাতে পারেন। আর আমরা তো রয়েছি, আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আবারও কথা বলবো, যেহেতু একটি লাইভ অনুষ্ঠান। আপনার ফোন কলটা আমরা কেটে দিয়েছি, কিন্তু অনুষ্ঠানের পরে আমরা আপনাকে ফোন করে আরও বিস্তারিত জানবো এবং চেষ্টা করবো আপনার পাশে দাঁড়াতে। ওকে, আমরা আবারও পরবর্তী কলে কি যাবো, আমরা কি কেউ আছে আমাদের সঙ্গে? ওকে, আমরা চেষ্টা করছি। আমাদের সঙ্গে যারা রয়েছেন ডায়াল করুন 09611444422 এই নাম্বারে। চলছে কল রাশেক শুধুমাত্র ঢাকা FM 90.4-এ। আমরা কিছু SMS পড়ে ফেলি। আমরা দেখতে পাচ্ছি একজন মুক্তিযোদ্ধার সন্তান একটি ইমোশনাল মেসেজ আমাদেরকে পাঠিয়েছে, আপনি কি একটু পড়বেন? আমি মুক্তিযোদ্ধার সন্তান, কয়েকটা ভাইবা দিয়েছি কিন্তু শেষ পর্যন্ত চাকরি হয় নাই। কুড়িগ্রাম ডিসি অফিসে একটা প্রতারণার শিকার হয়েছি, সকল পেপারস আমার কাছে আছে। আমি রেজা ভাইয়ের সাথে দেখা করায় আমার সমস্যাগুলো বলতে চাই, সকল পেপার দেখাতে চাই। কুড়িগ্রাম থেকে হিমেল, আমি খুবই স্বাগত জানাই তাকে, তিনি যেন আমার সাথে দেখা করেন, আমার সাথে যোগাযোগ করেন। তার প্রতি যদি কোনো অন্যায় হয়ে থাকে নিশ্চয়ই আমরা তার পাশে দাঁড়াবো। হিমেল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে SMS করেছেন, আপনার নাম্বার আমরা পেয়েছি। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে আপনি কিভাবে রেজা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন সেই বিষয়ে আপনাকে যাবতীয় ইনফরমেশন পৌঁছে দিব। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে লিখেছেন। শহীদুল বরিশাল থেকে, তিনি HSC এক্সাম দিয়েছেন। আচ্ছা, তিনি তারও একই ধরনের সমস্যা তিনি ফেস করছেন, যে পড়ালেখায় একটা মাঝপথে এসে আটকে যাওয়া, খুবই স্বাভাবিক সমস্যা বাংলাদেশে। হ্যাঁ, এটা আসলে আমার মনে হয় যে এত ভেঙে পড়বার কিছু নেই।
এর মধ্য দিয়েও কিন্তু অনেকে জয় করে। নিশ্চয়ই, এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তো এইভাবে। আজকে যে সাক্ষরতার হার বেড়েছে, আজকে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটছে, সাহসী মানুষের জন্যই তো ঘটছে। এবং আমরা সত্যি আনন্দিত হব যে এইভাবে যুদ্ধ করে যারা সংগ্রাম করে নিজের পায়ে দাঁড়াবে, নিশ্চয়ই এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, গর্ব করবার মতো। সেই সন্তান, অদম্য সন্তানরা আমাদের দেশেই জন্ম নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি পারুল, তিনি অনেক ধরনের সমস্যা নিয়ে কথা বলছেন। বাবা মা তার কেউ নেই। আচ্ছা পারুল, আপনি যদি চান যে আমাদের মাধ্যমে কোনো ধরনের সমাধান অথবা আমাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা, তাহলে আপনি সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটি আমাদেরকে পাঠাবেন। পারুল, আমরা আপনার ফোন নাম্বার পাইনি। আরও একটি কল আমরা পেয়েছি, দেখা যাক। হ্যালো। হ্যাঁ জি, কে বলছেন, কোথা থেকে? আমি সুজন, মিঠাপুকুর, রংপুর থেকে। জি সুজন বলুন। আজকে সঙ্গে রয়েছেন রেজা ভাই, কথা বলুন। আচ্ছা স্যার, আমি একজন স্টুডেন্ট ইমেজ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট অফ রংপুর থেকে, এবার সেকেন্ড সেমিস্টার। স্যার আমার হার্টের সমস্যা, হার্ট ফুটা, আর এটা আমার জন্মগত। ইদানিং আমার বেশি চাপ দেওয়ার কারণে পড়ালেখা একদম স্টপ। আপাতত আমি এখন বাড়িতেই আছি। এখন আমার পরীক্ষা করার পর দেখা গেল আমার হার্টে 19 মিলিমিটার একটা চওড়া একটা গ্যাপ। এখন এটার জন্য আমাকে নিরাপত্তার সাপেক্ষে এবং আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় একটা, যে আমি একজন স্টুডেন্ট, আর তার থেকে বড় একটা ব্যাপার, আমি জীবন মরণে একটা খেলায় পড়ে গেছি। এখন আমি চাচ্ছি যে আমার অপারেশনটা ভালো করে হোক, প্লাস আমার লেখাপড়াটাও যেন চালিয়ে আমার বাবা মার মুখ উজ্জ্বল করতে পারি। আমি আপনার সমস্যাটা শুনেছি এবং এটা একটা খুবই আমি বলবো যে কঠিন সময় আপনি পার করছেন, কিন্তু নিশ্চয়ই আপনি ভেঙে পড়বেন না। আপনার নাম্বার ঢাকা FM এর কর্মকর্তাদের কাছে আছে। রাশেকও ফিরছে, রাশেক নিজেও কিন্তু মিঠাপুকুরের মানুষ। আমি নিজে রাশেকের সাথে কথা বলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক উত্তম বড়ুয়ার সাথে আমরা যোগাযোগ করব, যাতে আপনার চিকিৎসাটি হয়। আরেকটা কথা স্যার, হ্যাঁ স্যার, আমি জাস্ট একটা জিনিস জানতে চাচ্ছি। বলুন। আমার সবকিছু রেডি, এখন আমি শুধু ভিসার জন্য অ্যাপ্লাই করছি। এখানে আমার মানে একাধিক সার্টিফিকেট চাচ্ছে। আমরা ভিসার বিষয়টা বলতে পারবো না, কিন্তু দেশের ভিতরে আপনার চিকিৎসার যাতে একটা ভালো ব্যবস্থা হয় সেই চেষ্টাটা নিশ্চয়ই আমি করতে পারি। আমি যার কথা বললাম উত্তম বড়ুয়া, আমি তাকে যোগাযোগ করব, জানে যে আপনার চিকিৎসার দায়িত্বটা নিতে পারে। আমার গার্ডিয়ান এখানে অনেকবার চেষ্টা করছে দেশে, কিন্তু দেশের নিরাপত্তা নেই বিধায় তো বাহির দেশে যাওয়া। আপনি নিরাপত্তা বলতে কি বোঝাচ্ছেন? এখানে আমার ওপেন হার্ট সার্জারি। আচ্ছা, আমার নাম সুজন। সুজন, আপনাকে আমি একটু আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের যে চিকিৎসা সেটা অত্যন্ত উন্নত মানের এবং বিশ্বমানের। আমাদের মধ্যে কিছুটা ভুল ধারণা রয়েছে, কিন্তু আমার মনে হয় যে ঠিক জায়গাতে আপনি গিয়েছেন কিনা, এবং নিরাপত্তার বিষয় যেটা বলছেন, নিরাপত্তা না, আপনারা এক ধরনের নিশ্চয়তা চান যে চিকিৎসাটা আসলে কতটুকু সফল হবে, যে সার্জারিটা আপনার বড় সড়ো, এটা একটা ভীতি কাজ করছে। ভাইয়া আমি মনে করি আমি ভীতি কাজ করছে স্যার। আর একটা বিষয় আমি বলতে চাই, এখন স্যার আমি ছোট না, অনেক বোঝার ক্ষমতা আমার মাথার মধ্যে আছে। আর এই ক্ষমতা দিয়ে আমি বলতেছি যে মানে যে আপনি মনে করছেন না যে চিকিৎসা হবে বাংলাদেশে আপনারটা? আমি মনে করি যে বাংলাদেশের চিকিৎসা হবে এবং বাংলাদেশের চিকিৎসা আছে, বাট আপনি আপনার নিজেরটা দিয়ে ভাবেন। আপনার এলাকায় মানে কখনো যদি কোনো কাজের লোক ডাকেন, দেখবেন আপনি যে হলো চটপট কাজের বা যে ভালো কাজ পারে তাকেই ডাক দিবেন, যে নতুন তাকে কিন্তু কখনো আপনি ডাকবেন না। চটপটে ভালো কাজ পারে। আমার মনে স্যার এটাই এখন ভিভিশন করতেছে যে আপনার এই সংশয় দূর করতে হবে এবং আপনাকে আস্থা রাখতে হবে। আমি যার কথা বলেছি ডক্টর উত্তম বড়ুয়া, তিনি হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক, দেশের অন্যতম সেরা হৃদরোগ বিশেষজ্ঞদের একজন। আপনি চাইলে, আমি জুয়েলকেও বলছি, ঢাকা FM এর কর্মকর্তাদের, আপনার নাম্বার থাকবে। আমরা
হৃদরোগ ইনস্টিটিউটে আপনার যাতে চিকিৎসা হয়, আমি এবং রাশেক মিলে সেই ব্যবস্থা করে দিতে চাই। ইনশাআল্লাহ। এখন বিষয়টা হলো আপনার আস্থার উপর, আপনার চাওয়ার উপরে। এবং আমরা বিশ্বাস করি এবং এটা আমরা আরো একবার প্রমাণ করতে হলো আপনার সঙ্গে যোগাযোগ করে এখানে আপনাকে আমরা পাঠাবো যে আপনার মধ্যে যেই ভুল ধারণাটা রয়েছে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটা সন্দিহান, আপনি এই ধারণাটা যেন ভেঙে যায়। অবশ্যই আমরা বলছি না যে দেশে বাইরে একটি চিকিৎসা, সরকারি হাসপাতাল, অত্যন্ত উন্নত মানের হাসপাতাল, এবং এখানে কিন্তু মন্ত্রী, এমপি, এবং উনি আমার কথা বলেছেন, আমি নিজেও কিন্তু দেশেই চিকিৎসা করি। সো সুজন, মন খারাপের কিছু নেই, নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সহায় হবেন। ভালো থাকবেন, আমরা যোগাযোগ করবো আপনার সঙ্গে, ঠিক আছে? আচ্ছা স্যার, আর আমার নাম্বারটা যেন কানেক্ট থাকে। হ্যাঁ, আপনার নাম্বার আমাদের কাছে রয়েছে। ভালো থাকবেন সুজন। এক ধরনের অনিশ্চয়তা রয়েছে মানুষের মধ্যে এবং মনে করে যে তার জীবন বুঝি শেষ হয়ে যাবে, বাংলাদেশের চিকিৎসা হয়তো ভালো নয়, কিন্তু বাংলাদেশের অনেক ডাক্তার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, তারা দেশের বাইরে গিয়ে চিকিৎসা করছেন এবং দেশেও কিন্তু চিকিৎসার মান আগের চাইতে অনেক অনেক ভালো হয়েছে। গত মাসেই বোধহয় এমন একটা দেখলাম যে ইন্ডিয়াতে যারা যাচ্ছেন বাংলাদেশি এর 70% অথবা 75% চিকিৎসার জন্য যাচ্ছেন, বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন বিশেষ করে। এটা কি সত্যি যাচ্ছেন নাকি তারা ভিসা পাওয়ার জন্য এই ধরনের? না, কিছুটা আছে যে খরচের কথা ভাবেন, কেউ আছেন যে ভারতে আত্মীয় স্বজন আছে, একটু ঘোরা হবে, দেখা হবে। কেউ আছেন হয়তো চিন্তা করে যে এরকম অনিশ্চয়তা, চিন্তা করেন যে হয়তো আমার চিকিৎসাটা ওখানেই ভালো হবে। মনস্তত্ত্বের পরীক্ষা কিন্তু এটা। জি জি, মনস্তাত্ত্বিক একটা ব্যাপার রয়েছে যে ওই যে যদি না হয়, মনকে বোঝানো যে বিষয়টা। তো আমার মনে হয় যে সুজন অত্যন্ত ভাগ্যবান একজন যে আজকে সে এমন একটা মুহূর্তে কল করেছে। এখন যেভাবে আপনি সুজন যাবেন, এভাবে এর আগে আপনি জাননি বোধ হয়, প্রপার ওয়েতে এবং সাহস নিয়ে, বিশ্বাসে, এবং আমরা আছি আপনার পাশে। হ্যাঁ নিশ্চয়ই, এটা তো আপনার জন্য অনেক বড় পাওয়া যে আমরা রয়েছি। ইস্তিয়াক ভাই নিজেই কথা বলবেন আপনার হয়ে, জনাব রাশিক রহমান তিনি আপনার হয়ে কথা বলবেন, আপনি নিশ্চিন্তে থাকুন। ওকে, আমরা লাস্ট কল বোধ হয় আজকে একেবারে শেষের দিকে, আমরা লাস্ট কলটি নিয়ে নিব। কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন ভাই, কোথা থেকে? আসসালামু আলাইকুম, আমি জসিমউদ্দিন বলতেছি রংপুর থেকে। জসিম, আমাদের হাতে খুবই সময় কম, আপনি 1 মিনিটের মধ্যে আপনার সমস্যাটা বলুন। আমি বলতেছি কি, আমার বাবার ইচ্ছে ছিল আমি একজন লয়ার হব, কিন্তু আমার বাবার কিডনির অসুস্থতার কারণে এখন পরিবার চালাতে পারতেছে না। আচ্ছা, সে একজন রিক্সা চালক ছিল। আপনি কি করেন? কি সমস্যা? হ্যাঁ, এখন বলতেছে আমি একজন এখন এইচএসসি পরীক্ষার্থী, এখন সে পরিবার চালাবে না আমার পড়ালেখা চালাবে, এখন সে অসুস্থ। এবং আমার সদস্য সংখ্যা 6 জন, 4 ভাই বোন, আমার বোন 3 জন, আমি ভাইয়ের ভিতরে একাই। বলছিল বাবা আমি বাকি টাকাতে তোমার স্বপ্ন পূরণ করব, আমার স্বপ্ন তুমি একজন ভালো কিছু হও। কিন্তু এর আগে কিডনির সমস্যা দেখা দিয়েছিল, এখন সে তারপর ওষুধ খাওয়ার পরে ডাক্তার বলছিল যে রিক্সা চালা যাবে না। তারপর ভালো হওয়ার পরে ব্যানপাতি করার পর ভালো হয়েছে, তারপর আবার পরিবার রোজগার করার জন্য। আমরা বুঝতে পেরেছি ওনার সমস্যাটা, আমরা বুঝতে পারছি। আপনি হতোদ্যম হবেন না, নিশ্চয়ই আপনার যদি চেষ্টা থাকে হবে, এবং আমরা আপনার নাম্বার থাকবে, আমি রাশিককেও জানাবো, এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনি রংপুরেরই মানুষ, সুতরাং চেষ্টা থাকবে আমাদের। আপনার জন্য ভালো হলো যে আপনি প্রয়োজনে তার সঙ্গে রংপুরেও দেখা করতে পারেন। মুর্শেদ ময়মনসিংহ থেকে, এরপর ইয়ানুর দিনাজপুর থেকে ছিলেন। আপনাদের কল নেইনি, আপনাদের SMS পড়িনি, এটা ভাববার কোনো কারণ নেই। অনুষ্ঠান শেষ হলেই কিন্তু আমরা এগুলো নিয়ে আবারও বসি, আপনাদের সঙ্গে কথা বলি। যারা SMS পাঠান তারা হয়তোবা জানেন। আজকে আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারাও আশা করছি আস্থা হারাবেন না, আমরা আবারও যোগাযোগ করব এবং আমরা চেষ্টা করব আগামী পর্বে এদের মধ্যে কাউকে না কাউকে একটা সুসংবাদ দিতে। তো আজকে আমরা একেবারে শেষের দিকে, রেজা ভাই কেমন লাগলো মানুষের এই যে একটা চমৎকার সময় কাটলো, এবং আমরা তো যারা কেন্দ্রে বাস করি তারা প্রান্তিক মানুষের অনেক কিছুই জানতে পারি না, কতটা চ্যালেঞ্জের ভিতর দিয়ে যারা যায়। তো আমরা অল্প কিছু চ্যালেঞ্জের কথা শুনলাম, কিন্তু ওই যে আমি বললাম সাহসী মানুষ, নিশ্চয়ই সমাজটাও সাহসী, এই মানুষরা নিজের সাহসে যেমন এগিয়ে আসবে, সমাজও তাদের পক্ষে এগিয়ে যাবে, এই প্রত্যাশায় থাকলাম। জি, অনেক অনেক ধন্যবাদ। এগিয়ে যাব, কারণ আমরা যোদ্ধা, দিন শেষে আমরা জয় করেছি আমরা 71-এ, এবং বারবার জয় করছি ইনশাআল্লাহ। আমরা এই জয়ের ধারা অব্যাহত থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা একটু আগে ভাগে শেষ করব। আজকে অনেক ধন্যবাদ যারা ছিলেন। আমাদেরকে লিখতে পারেন 16260 এই নাম্বারে, আর আপনি আমাদের ইনবক্সে আপনার সমস্যাগুলি লিখতে পারেন ফেসবুকে ঢাকা FM 90.4 এই নাম্বারে, এই অ্যাড্রেসে
পেয়ে যাবেন আমাদেরকে। সবাই অনেক অনেক ভালো থাকুন। শেষ করছি আজকের মতো কল রাশেক। কল রাশেক শুনবেন আগামী শুক্রবার রাত 9টায় ঢাকা FM 90.4-এ। কল রাশেক